ধোকা দেবে ভাই, মৃত্যু হয়ে যাবে, এরকমভাবে প্লিজ করো না। বুঝতে পারছো তো এই সমস্যাগুলো, এটাই আমাদের সমস্যা বাংলা মিডিয়ামের। নাও সঠিক টিচারের কাছে পড়ো, যে টিচার ম্যাজিক দেখায় অঙ্ক নিয়ে সেই টিচারের কাছে পড়ো না, তখন তোমরা হাফি টেস্ট করবি বাবা ক্যাসে ক্যা হো গেয়া দেখতে দেখতে। এইভাবে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে দেখবে পরীক্ষার হলে ঝাট ঝাট করে ধরে নেবে, ঠিক আছে? অন্য সাবজেক্ট হলে তুমি এদিক ওদিক করে মুখস্থ করে সংজ্ঞা ডেফিনেশন লিখে পাস করে যাবে। তোমার মনে হয় যে আমি অঙ্ক নিয়ে ম্যাজিক দেখাচ্ছি, কোনো লজিক দিচ্ছি না, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি না, ফর্মুলা ডিরাইভ করছি না, ডাইরেক্ট শুধু রাট্টা মারাতে বলছি, তাহলে আমার কাছ থেকেও পড়ো না। जो तुझसे लिपटी बेड़ियां बना दे इनको वस्त्र तू, ये बेड़ियां बिघाल के बना दे इनको शस्त्र तू। আজকের এই ভিডিওতে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের দ্বিতীয় এক্সারসাইজের শেষ কিছু টাইপ নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি, যেটা আমাদের এই মেথড অফ সাবস্টিটিউশন লেকচার সিরিজের 5 নম্বর ভিডিও এবং 6 নম্বর ভিডিও। 5 নম্বর ভিডিওতে মূলত আমরা আলোচনা করেছি ফর্মুলাগুলো কিভাবে আসছে এবং খুব ইন্টারেস্টিংলি আমরা সেই ফর্মুলাগুলো ডিরাইভ করেছি। তারপরে আমরা কিছু স্পেশাল ফরম্যাট থাকলে সেগুলোর ইন্টিগ্রাল কীভাবে বের করতে হয় সেগুলো আমরা বেশ কিছু এক্সাম্পল এবং টেকনিক্স দেখেছি। আর সেই ফর্মুলাগুলো ইউজ করে আরও স্পেশাল কিছু ফর্মস আছে, যেমন ধরো এরকম ইন্টিগ্রেশন আছে এবং হরে একটা লিনিয়ার আছে এবং রুটের মধ্যে আরেকটা লিনিয়ার আছে। এই ধরনের ইন্টিগ্রালগুলো কিভাবে সলভ করতে হয়, ধরো কথার কথা পরীক্ষার হলে তোমাকে দিয়ে দিল এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হবে, তুমি কিভাবে করবে? প্রথমত তুমি দেখবে যে এর ফরম্যাটটা কোন ফরম্যাটে আছে। আগের ভিডিওতে মোটামুটি 4-5টার ফরম্যাট আমরা করেছিলাম, সেই ফরম্যাটের মধ্যে যদি কোনো একটা পড়ে যায় তাহলে ঠিক আছে, সেগুলোর এক একটা ফরম্যাটের জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করবে। যদি মনে করো না এটা একটা অন্য ফরম্যাট, অনেকটা এই প্যাটার্নের, এখানে একটা লিনিয়ার বাইরে আছে আর একটা লিনিয়ার রুটের মধ্যে আছে, এখানেও দেখো লিনিয়ার টার্ম আছে, রুটের মধ্যেও লিনিয়ার টার্ম আছে। লিনিয়ার মানে এক্স এর একঘাত রাশিমালা, ওকে? আচ্ছা, এরকম থাকলে কি করে করবে? এটার একটা অ্যাপ্রোচ বা এটার একটা সাবস্টিটিউশন, স্পেশাল সাবস্টিটিউশন হয়। সেটা কি বলতো? আমি সবসময় বলে আসি, রুটের মধ্যে যদি কিছু ফেসে থাকে সবার প্রথমে সেটাকে জেড স্কোয়ার দিয়ে সাবস্টিটিউশন করে এগোনো উচিত, ওকে? আর এখানেও এক্স্যাক্টলি তাই কাজ হবে। এখানে তোমরা কি করবে, রুটের মধ্যে যেটা ফেসে আছে অর্থাৎ এক্স প্লাস বিটা, দেখো এটা একটা ভিন্ন লিনিয়ার টার্ম, এটা একটা ভিন্ন লিনিয়ার টার্ম, এই লিনিয়ার টার্মটাকে সাবস্টিটিউট করবে না, সাবস্টিটিউট করবে এই লিনিয়ার টার্মটাকে। এটাকে কি দিয়ে সাবস্টিটিউট করবে? যেহেতু রুটের মধ্যে জিনিসটা আছে তাই জন্য জেড স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করবো, কেননা স্কোয়ার রুট কেটে গিয়ে আলটিমেটলি জিনিসটা জেড হয়ে যাবে, এটাই। আচ্ছা, তুমি যদি এই সাবস্টিটিউশনটা করো তাহলে তোমার ডিজেড এর ভ্যালু কি আসবে বা ডিএক্স এর ভ্যালু কি আসবে? এখানে এটা ডেরিভেটিভ করলে কি হবে, এ থাকবে আর এদিকে 2z dz বাই dx, তাই তো? এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো 2z dz বাই dx, তাই তো? এক্স এর রেসপেক্টে, তাহলে dx টা আমি এপারে তুলে নিতে পারি। আচ্ছা, এখানে ডেরিভেটিভ করলে কি হবে, a dx, b এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আলটিমেটলি আমার dx এর ভ্যালুটা হবে 2 বাই a z dz, ঠিক আছে? এবার একটা কাজ করতে হবে, শুধু এখানকার x এর ভ্যালুটা কত হবে বলো তো? এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস বিটা ওদিকে গেলে মাইনাস বি, আর x ইকুয়াল টু 1 বাই a জেড স্কোয়ার মাইনাস বি, ওকে? ব্যাস এইটুকু কাজ করতে হবে। যেখানে ডিএক্সটা রয়েছে সেখানে এই জিনিসটা তুলে বসিয়ে দেবে, আর যেখানে রয়েছে এক্সটা অর্থাৎ এই এক্সটা এখানে তুমি জাস্ট এটা বসাবে, তাহলে গোটা অঙ্কে আর কোনো এক্স থাকবে না, পুরোটাই জেড দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে, ঠিক আছে? এবং সেই জেড এর রেসপেক্ট ইন্টিগ্রেশনটা তখন সহজ হয়ে যাবে। কিভাবে আমরা এটা করব দেখো, এক্সাম্পলের দ্বারা করি। কি সাবস্টিটিউট করেছি আমরা? রুটের মধ্যে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে এক্স প্লাস 3 সেটাকে আমরা ধরবো জেড স্কোয়ার, ওকে? তাহলে আমাদের ডিএক্সটা কি আসবে, 2z dz, ওকে? আচ্ছা, এবারে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, হেন্স এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 3 এখান থেকে, ওকে? আচ্ছা, এবার তুমি ইন্টিগ্রাল মনে করো এটাকে তুমি আই ধরো, ঠিক আছে? সেটা আই, তারপর তুমি এই কাজটা করবে, হেন্স আইটা তখন কি হয়ে যাবে, ডিএক্স এর জায়গায় 2z dz, আচ্ছা এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 2টা আমাদের থাকবে অ্যাজ ইট ইজ। আচ্ছা, আর এক্স প্লাস 3 জায়গায় জেড স্কোয়ার, তাহলে রুট এক্স প্লাস 3 মানে রুট জেড স্কোয়ার, যেটার মানে
রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে জেড। আচ্ছা এবার দেখো কি সুন্দর, এই জেডটা আর এই জেডটা কেটে যাবে, তাহলে টুটা তুমি বাইরে নিয়ে চলেও আসতে পারো, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার -3 + 2 তার মানে হবে -1। আচ্ছা এটা মানে তুমি এটাও লিখতে পারো জেড স্কোয়ার -1 স্কোয়ার, কেননা আমরা সূত্রে ফেলবো, কি সূত্র না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, এখানে এক্স নেই জেড আছে কোনো ব্যাপার না। তাহলে এই সূত্রটা কি হবে, টুটা বাইরে যেমন আছে থাকবে, নিচের টার্মটার মধ্যে কি রুট আছে না, রুটের মধ্যে নেই, তার মানে একটা 1/2 এ থাকবে, তাই তো, তাহলে 1/2 ইন্টু এ বলতে এখানে 1, সূত্রটা মনে আছে তো 5 নম্বর ভিডিওতে দেখেছিলাম, না মনে থাকলে একবার বই থেকে উল্টে দেখে নাও, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, এখানে আর কিছু নেই। আচ্ছা এবার এটার সূত্র কি হবে, 1/2 এর লগ মড জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি, যেখানে সিটা সমাকল ধ্রুবক বা ইনডেফিনাইট কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, অনির্দিষ্ট ধ্রুবক, তাই ইনডেফিনাইট কনস্ট্যান্টটাকে আমরা শর্টে আই ফর ইনডেফিনাইট, সি ফর কনস্ট্যান্ট এইভাবে আমরা লিখে দিই, ঠিক আছে, এটা কি না এটা সি, ঠিক আছে, সি ইকুয়াল টু আই ডট সি বা সি ডট আই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সেটাও তোমরা লিখতে পারো, এনিওয়েজ এগুলো লিখতে হবে। আচ্ছা এবার এই টু কেটে যাবে, তাই তো 1/2 আর 2 কেটে যাবে, তাহলে এলএন মড, আচ্ছা আমি কি বলেছিলাম জেডটাকে তুমি জেড হিসেবে রাখতে পারো না, জেড এর বদলে জেড এর ভ্যালু আমাদেরকে বসাতে হবে, তাই না, কেননা অঙ্কটা তো এক্স দিয়েছিল। আচ্ছা জেড স্কোয়ার মানে যদি এটা হয়, জেড মানে তো রুট এক্স প্লাস 3 হবে, তাহলে রুট এক্স প্লাস 3 মাইনাস 1, আচ্ছা জেড এর জায়গায় রুট এক্স প্লাস 3 মাইনাস 1 প্লাস 1, রুট এক্স প্লাস 3 প্লাস 1, দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই ধরনের ফরম্যাট থাকলে অঙ্কগুলোকে সলভ করতে পারবো। কেমন লাগলো অঙ্কটা কমেন্টে জানাও। ওকে নেক্সট আমরা পরবর্তী ফরম্যাট দেখব, তার আগে তোমরা এটা বলো বুঝতে পেরেছো কি পারোনি। আই গেস তোমরা যারা লাইভ দেখছো, মানে এই মুহূর্তে যারা দেখছো তারা লাইভ চ্যাটের অপশন পাচ্ছ, তো লাইভ চ্যাটে তোমরা বলো যে বুঝতে পারলে না, তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে বা নেক্সট ফরম্যাটে মুভ করব। ওকে চলো, আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্কটা একটা অন্যরকম ফরম্যাট। আগে আমরা কি করলাম যে একটা লিনিয়ার, রুটের মধ্যে একটা লিনিয়ার, এবার আমরা করব কি বাইরে একটা লিনিয়ার এবং রুটের মধ্যে একটা দ্বিঘাত রাশিমালা। এই অঙ্কটা একটু আনকমন অ্যাপ্রোচ, খুব মনোযোগ দিয়ে তোমরা দেখো। এখানে একটা অ্যাপ্রোচ, এটা তোমরা মুখস্থও করে নিতে পারো, কেননা এই যে অ্যাপ্রোচগুলো এইগুলো না একদিনে বিল্ড হয়নি, অনেক ম্যাথামেটিশিয়ানরা রিসার্চ করে জিনিসটাকে একটা ধাতে এনেছেন, এই সাবস্টিটিউশনগুলো একদিনে বেরোয়নি। তাই আমি বলবো এই জায়গাটা একটু মুখস্থ রাখো, মুখস্থ মিন্স কোন সাবস্টিটিউশন করবে, কেননা পরীক্ষার হলে হঠাৎ করে তুমি এখানে দেখে লজিক্যালি নামাতে পারবে না, ঠিক আছে, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে যে কেন ওই সাবস্টিটিউশনটা দরকার। ওকে দেখো সাবস্টিটিউশনটা হচ্ছে এই যে বাইরের লিনিয়ার টার্মটা, এই যে এলএক্স প্লাস এম গোছের, সেইটাকে 1/z ধরতে হবে। খুব আনকমন সাবস্টিটিউশন বাট ইন্টারেস্টিং সাবস্টিটিউশন আমি বলবো এটা। লেট বাইরে যেটা আছে এলএক্স প্লাস এম সেটাকে ধরো 1/z, একটু আনকমন, ঠিক আছে, বুঝতে পারলে। এবার এটা করলে কি হবে, সেটা এক্ষুনি বুঝতে পারবে। দেখো যদি আমি ধরি এই অঙ্কটা সলভ করি, এটা আমাদের কত নম্বর, 2 নম্বর অঙ্ক, বেশ আমরা আস্তে আস্তে একটা দুটো করে ইন্টিগ্রালও সলভ করি, এগুলো আমাদের অনুশীলনী থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এটাকে কি বলবো আমি 1/z স্কোয়ার ধরবো। আচ্ছা এটা করলে এবার তুমি ডিএক্স এর ভ্যালু বের করতে পারো আরামসে, এখানে তুমি ডিএক্স এর ভ্যালু বের করো, এটা করলে মাইনাস আচ্ছা 1/z স্কোয়ার না সরি 1/z, হ্যাঁ 1/z এর ডেরিভেটিভ কি হয় ডিরেক্টলি বলো -1/z স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি একটা তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যদি তোমাদের এমন কোনো ফাংশন মনে করো 1/x, এটা ডেরিভেটিভ 1/x⁴n যদি বলো, এটা ডেরিভেটিভ বের করতে হবে, এটা কি করবে জানো, একটা তুমি মাইনাস বসিয়ে দেবে, ঠিক আছে, n বাই x⁴n+1, ব্যাস এটাই এর ডেরিভেটিভ হবে। কেননা তুমি এটা মানে কি লিখতে পারো -x⁴n আর -x⁴n এর সরি x⁻n, তাই তো 1/x⁴n মানে কি x⁻n, x⁻n কে যদি তুমি
এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডেরিভেটিভ করার চেষ্টা করো, তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে মাইনাস এনটা খুলে বাইরে চলে আসবে এবং উপরে মাইনাস এন মাইনাস ওয়ান হবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান আর বাইরে মাইনাস এন, তো বাইরে মাইনাস এন এক্স টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান, তাহলে যেহেতু উপরে এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান আছে, তাহলে ওটাকে নিচে আনলে তুমি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখতে পারো। তুমি এটা করে দেখো, বুঝতে পারবে, বাট এটা হচ্ছে কি শর্ট ট্রিক, ঠিক আছে? তেমনই আমি করলাম, দেখো জেড টু দি পাওয়ার ওয়ান ছিল, তো মাইনাস ওয়ান উপরে দিয়ে দিলাম আর নিচে এক ঘাট বাড়িয়ে দিলাম, তো এটাই হচ্ছে শর্ট ট্রিক ডেরিভেটিভের। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, ডিএক্স এর ভ্যালু বের করলাম। আচ্ছা, এবার এখান থেকে এক্স এর ভ্যালু তুমি কি লিখতে পারো, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। আমরা ডান, এবার আমরা অঙ্কটাতে সাবস্টিটিউট করে দেবো, খুবই সহজ। হেন্স অঙ্কটা কি হবে, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা, আর এটা আমি ওয়ান বাই জেড ধরেছিলাম, ওয়ান প্লাস এক্সটাকে। আচ্ছা, খুব ভালো। এবার দেখো ওয়ানটা ওয়ানের মতো থাক, টু ইন্টু এক্সের জায়গায় এটা বসাও। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, এটার হোল স্কোয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তোমরা ক্যালকুলেশন করতে পারবে, হ্যাঁ করতে পারবে। আচ্ছা, তুমি একটা জিনিস আগে দেখো, এখানে ওয়ান বাই জেড আছে, ওয়ান বাই জেড স্কোয়ার আছে, তাহলে একটা ওয়ান বাই জেড কেটে যাবে, তাহলে মাইনাস ওয়ান বাই জেড থাকবে উপরে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে নিচেরটা আমি সিম্পলিফাই করি, কি হবে বলো তো, আমার সাথে সাথে তোমরাও করো। ওয়ান প্লাস টু বাই জেড মাইনাস টু মাইনাস অফ, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস মাইনাসে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, ঠিক আছে? আমি কি করেছি, আমি ভিতরে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি, আর সামনে যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেটটা তোলার জন্য সবকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সেজন্য আমাদের এটা আসছে। এবার দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে মাইনাসটা বাইরে থাক, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, আর এখানে টু জেড, তাহলে হচ্ছে ফোর বাই জেড হবে রুটের মধ্যে, ফোর বাই জেড। ওকে, ভেরি গুড। আচ্ছা, মাইনাস টু হবে না, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার হবে, মাইনাস টু হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার কি করবে, একটা জিনিস খুব ভালো করে দেখো, আমি যদি জেড ওয়ান বাই জেড স্কোয়ারটাকে কমন নিই, কেন ওয়ান বাই জেড স্কোয়ার কমন নেব? আচ্ছা, রুটের মধ্যে থেকে যদি ওয়ান বাই জেড স্কোয়ার কমন আসে, তাহলে রুটের বাইরে বেরোলে সেটা তো ওয়ান বাই জেড হবে, তাই না? কেমন বলতে চাইছি দেখো, আমি এটা বলতে চাইছি, রুট আছে থাক, আমি জাস্ট ওয়ান বাই জেড স্কোয়ার কমন নিচ্ছি, ওয়ান বাই জেড স্কোয়ার। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে কি হবে, এখানে ওয়ান বাই জেড ছিল, জেড স্কোয়ার ছিল না, তাহলে এখানে হবে ফোর জেড। এবার তুমি দেখো এটাকে ভিতরে গুণ করে দাও, ফোর বাই জেড পাবে, তাহলে আলটিমেটলি কমন নেওয়াটা এইভাবে করেছি আমরা, ঠিক আছে? যে ওয়ান বাই জেড স্কোয়ার কমন নিয়েছি, আর এই জায়গাটা তাহলে ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হবে, মাইনাস টু জেড স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? ব্যাস। এবার দেখো রুটের মধ্যে এই একটা টার্ম আছে, এই একটা টার্ম আছে গুণ আকারে, তো সেটা রুট এটা ইন্টু রুট এটা হবে, রুটের প্রপার্টি। তাহলে রুট ওয়ান বাই জেড স্কোয়ার আর রুট ফোর জেড মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান, ব্যাস। এবার as সিম্পল অ্যাজ দ্যাট, রুট এই জিনিসটা আর এটা কেটে যাবে, কেননা রুট এটা মানে কি, ওয়ান বাই রুট ওয়ান বাই রুট জেড স্কোয়ার, রুট ওয়ান মানে ওয়ান আর রুট জেড স্কোয়ার মানে জেড, তাহলে ওয়ান বাই জেড আর উপরে ওয়ান বাই জেড কেটে গেল। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের জিনিসটা কি থাকবে বলো তো, ফাইনালি হচ্ছে আমাদের মাইনাস ডি জেড, হ্যাঁ, বাই ফোর জেড মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমি টুটাকেও কমন নিচ্ছি, কেননা এই জিনিসটা এইরকম ফরম্যাট ডিএক্স বাই রুট কোয়াড্রেটিক, সেটা আমরা আগের ভিডিওতে সলভ করা শিখেছি। তার জন্য আমরা কি করেছিলাম, লিডিং কোএফিসিয়েন্ট মানে লিডিং যে টার্মটা আছে, লিডিং ডিগ্রি ওয়ালা টার্ম অর্থাৎ জেড স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটাকে কমন নিতে হয়, তো আমি সেটাকে কমন নিয়ে একেবারে বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে রুট টু, এখানে লিডিং কোএফিসিয়েন্ট লিডিং ডিগ্রিটা কার, 2 ডিগ্রি জেড স্কোয়ার, তার কোএফিসিয়েন্ট কি বা সহগ কি 2, তো 2টাকে যদি কমন নিই তাহলে কমন নিলে কি হবে, রুট টু, সেটাকে আমি আলাদা করে দেবো, তাহলে ওয়ান বাই রুট টু হয়ে যাবে, কেমন? আচ্ছা, এবারে যেহেতু 2 কমন নিয়েছি তাহলে ফোর জেডের জায়গায় হবে আমাদের টু জেড। আচ্ছা, মাইনাস ওয়ান বাই টু মাইনাস জেড স্কোয়ার, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার এখান থেকে আমাদেরকে আগের দিনের সূত্র ইউজ করতে হবে, আগের দিনের টেকনিক ইউজ করতে হবে, করলে অঙ্কটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। বেসিক্যালি কারুকার্য ছিল এইটুকু, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে তুমি কিভাবে করবে আগের দিনের সূত্র অ্যাপ্লাই করে,
একটু বলো। দেখো 2z মাইনাস 1/2 মাইনাস জেড স্কোয়ার, এটাকে তুমি মাইনাস কমন নাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস হাফ এটা হবে। আচ্ছা বেশ, এবার খুব সুন্দরভাবে তুমি একটা কাজ করতে পারবে, সরি মাইনাস, দেখো জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1 করে দাও তুমি, কেমন? আচ্ছা প্লাস 1 করে দাও, তাহলে প্লাস 1 করেছো মানে মাইনাস 1ও করতে হবে। বোঝা গেল কি করলাম আমি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাবো, তাই জন্য আমি একটা 1 জোর করে প্লাস করলাম, কারণ এখানে 2z মানে কি 2 ইন্টু জেড ইন্টু 1, তাহলে এটা 1 স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ারও লিখতে পারি, আর এখানে মাইনাস 1 করে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের আগের জিনিসটাই থাকলো। এটা আমি আগের দিনে ভালোভাবে বলেছিলাম এই জিনিসগুলোকে। আচ্ছা এবার দেখো তো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস 1 প্লাস হাফ, তার মানে কি মাইনাস হাফ। আচ্ছা এবার তুমি এই মাইনাসটাকে গুণ করে দাও, তাহলে হাফ মাইনাস জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বিষয়। আর এটাকে তুমি এরকমও লিখতে পারো 1/√2 স্কোয়ার মাইনাস এটা, কেননা রুট দেওয়া আর স্কোয়ার দেওয়া তো একই ব্যাপার, রুট দিয়ে তার উপর স্কোয়ার চেপিয়ে দিলাম, দিয়ে রুটটাকে আলাদা করে দিলাম। আচ্ছা এবার দেখো, এবার এই জিনিসটা তুমি ডিরেক্ট এখানে লিখতে পারো, তাহলে আলটিমেটলি আমাদের থাকছে আচ্ছা dz বাই রুটের মধ্যে 1/√2 তার স্কোয়ার মাইনাস, ব্যাস দেখো তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়ালা টার্ম। এবার তুমি লাস্ট একটা সাবস্টিটিউশন করতে পারো, জেড মাইনাস 1 ইকুয়াল টু ইউ, তাহলে ডিজেড ইকুয়াল টু ডিইউ, তাহলে আলটিমেটলি ডিইউ বাই 1/√2 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটার ফর্মুলা কি হয়, এটা রুটের মধ্যে যদিও রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশন করলে কি হবে 1/√2 অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন ইনভার্স ইউ বাই এটা, তার মানে ইউ বাই 1/√2 প্লাস সি, সি ইকুয়াল টু আই ডট সি বা সি ডট আই লিখে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা ইকুয়াল টু মাইনাস 1/√2 দিলে ইউ মানে কি জেড মাইনাস 1, আবার জেড মানে কি 1/1 প্লাস এক্স সাইন ইনভার্স, আচ্ছা √2টা 1/√2 যদি থাকে তাহলে সেটা উপরে উঠে যাবে, রাইট? আচ্ছা তাহলে √2 হয়ে যাবে, আর ইউ মানে জেড মাইনাস 1 আর জেড মানে এটা জেড মাইনাস 1 প্লাস সি, ঠিক আছে? তো এবার তোমরা এটাকে সিম্পলিফাই করতে পারো, অর হোয়াট এভার ইউ ক্যান ডু ইউ শুড ডু। সো বেসিক্যালি এখানে আলটিমেটলি √2 ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স, আচ্ছা দেখে নিই, একেবারে আমি সাইন ইনভার্স হবে, সরি আমি সাইন দিয়ে ফেলেছিলাম। আচ্ছা এটাকে তুমি লসাগু করলে কি হবে 1 মাইনাস 1 মাইনাস এক্স, হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এখানে কি হচ্ছে যে মাইনাস √2 এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। আচ্ছা এবার তুমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারো, সাইন ইনভার্স মাইনাস এক্স, সাইন ইনভার্স মাইনাস সামথিং, তার মানে কি এই মাইনাসটা সাইন ইনভার্সের বাইরে চলে আসবে, দিয়ে এটা প্লাস করে দেবে, আলটিমেটলি এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তোমরা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনে তোমরা পড়েছো যে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স, দ্যাটস ইট, এই হচ্ছে কনসেপ্ট। বোঝা গেল তো? এত সহজে এত ধীরে সুস্থে আমি তোমাদেরকে বোঝালাম যাতে পরবর্তী অঙ্কগুলো এতটা সময় তোমাদের না লাগে, প্রথমে একটু সময় দিয়ে বুঝবে, এটা করলে পরে থেকে আর সময় দিতে লাগবে না, এটাই হচ্ছে অঙ্কের ম্যাজিক। ওকে, তোমরা যদি প্রথমে হুড় তাল করে করে দেওয়ার চেষ্টা করো, ডাইরেক্ট উত্তর মেলানোর চেষ্টা করো, আমি অনেক সময় দেখেছি অনেক টিচাররা ইউটিউবে এরকম ভাবে পড়ায়, একটা অঙ্ক আমি দেখছিলাম সেদিন, আমি নাম বলবো না কোনো টিচারের, একটু সবাই অফেন্ড হয়ে যাবে, একটা এরকম অঙ্ক ছিল x6/x+1 এই x-1, এরকম একটা সামথিং ছিল, এটার ইন্টিগ্রেট করতে হবে dx এর সাপেক্ষে। এই অঙ্কটা আমি নিজে করিয়েছিলাম ধীরে সুস্থে, এবং এমনভাবে করিয়েছিলাম যাতে যদি তুমি ভুলেও যাও ফর্মুলাটা, তাও পরীক্ষার হলে ভুল অ্যাপ্রোচ দিলেও যেন তুমি আইডেন্টিফাই করতে পারো, আচ্ছা এটা আমি ভুল অ্যাপ্রোচ করেছিলাম, তাহলে আমি সঠিক অ্যাপ্রোচটা যাব, এটা তোমরা পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারতে, এমনভাবে আমি শিখিয়েছিলাম। বাট আমি ভাই দেখে এটা অবাক হয়ে গেছি যে একজন টিচার এইভাবে কি করে করায়, তারপর অঙ্কের টিচার, আমি যদি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের টিচার হতো ঠিক আছে এইভাবে করে দাও, মানে উনি ডাইরেক্ট এরকম লিখলেন x6 - 1 + 1 x - 1 dx এরকম লিখলেন,
x6-1/x-1 প্লাস dx/x-1 এরকম লিখলেন, লিখে ডিরেক্টলি এখানটায় এরকম করে দিলেন, মানে এই জায়গাটা থেকে মানে ম্যাজিক করে দিলেন এখানটায়, যে x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ প্লাস x প্লাস 1 এরকম করে দিলেন, দিয়ে এটা করে দিলেন, দিয়ে এবার এটাকে ইন্টিগ্রেট করে দিলেন। আরে বাপরে, এটা কি? এই অঙ্কটা তো মানে জাস্ট জানা তাই করে জিনিসটা করা হলো। এখানে আই গেস এখানে একটা হ্যাঁ এখানে একটা 5ও হবে আই গেস, এখানে একটা x⁵ এরকম ডাইরেক্ট এরকম দিয়ে দিলেন, দিয়ে অঙ্কটা মিলিয়ে দিলেন। এরকম করছেন কি না, x⁵/6, x⁵5/5, 5/5 প্লাস x⁴/4 প্লাস x⁵3/3 প্লাস x⁵2/2 প্লাস x প্লাস log of x-1 প্লাস c দিয়ে তারপরে উনি এক্সপ্লেনেশন দিচ্ছেন যে এইটাকে তারপরে সূত্রে ফেলার কথা বলছেন। এটাকে ডাইরেক্ট আবার বলছেন না যে কেন আমি ওই সূত্রটাতেই ফেলবো, কেন আমি a² - b² এর সূত্রে ফেলবো না। তো যাচ্ছে তাই ব্যাপার সিরিয়াসলি। তারপরে এখানে লজিক দিচ্ছেন উনি। তো এইভাবে যদি আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা শেখে, তাহলে কি ভাই, যেই ক্র্যাক করা তো স্বপ্নের ব্যাপার, WBJEটাই ক্র্যাক হবে না। WBJEতেই 10,000-এর পরে র্যাঙ্ক আসবে, টপ 10,000-এর মধ্যে থাকতেই পারবে না। আর ইনফ্যাক্ট এখন 5,000-এর নিচে না থাকতে পারলে ভালো ব্রাঞ্চ ভালো কলেজ হয় না। মানে বুঝতে পারছো তো এই এই সমস্যাগুলো, এইটাই আমাদের সমস্যা বাংলা মিডিয়ামের। একটা অঙ্ক ধরে ধরে সুস্থ আমি করবো না, বা অঙ্কের অ্যাপ্রোচ নিতে আমি শেখাবো না, আমি ডিরেক্ট অঙ্কের আনসারের দিকে যাবো, ওটাই আমার টার্গেট। আর এইটা যদি করো, এই অঙ্কটা পারবে, আরেকটা দুটো অঙ্ক পারবে, কিন্তু একটু যখন ঘুরিয়ে ফিরিয়ে দেবে যখন অঙ্কটা, তখন তোমরা হাপির তেশ করবেই বাবা, ক্যাসে ক্যা হো গেয়া দেখতে দেখতে। তাই আগে অ্যাপ্রোচ বিল্ড করো, আগে অঙ্কটাকে অবজার্ভ করো, দেখো কোন ফরম্যাটে যাচ্ছে, এই ফরম্যাটে আছে তাহলে কোন সাবস্টিটিউশনটা কাজে লাগবে, এই সাবস্টিটিউশনটা। এইভাবে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে দেখবে পরীক্ষার হলে ঝাট ঝাট করে ধরে নেবে। আর বাড়িতে যদি ঝাট ঝাট করে করতে চাও, পরীক্ষার হলে মুখ থুবড়ে পড়তে হবে। এটা খুব রিয়ালিটি, এটা মানে অঙ্ক, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। অন্য সাবজেক্ট হলে তুমি এদিক ওদিক করে মুখস্থ করে সংজ্ঞা ডেফিনেশন লিখে পাস করে যাবে, বাট অঙ্ক ধোকা দেবে ভাই, মৃত্যু হয়ে যাবে। এরকম ভাবে প্লিজ করো না, নিজে অ্যাপ্রোচ বিল্ড করো, সঠিক কনসেপ্ট নাও, সঠিক টিচারের কাছে পড়ো। যে টিচার ম্যাজিক দেখায় অঙ্ক নিয়ে, সেই টিচারের কাছে পড়ো না। যদি তোমার মনে হয় যে আমি অঙ্ক নিয়ে ম্যাজিক দেখাচ্ছি, কোনো লজিক দিচ্ছি না, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি না, ফর্মুলা ডিরাইভ করছি না, ডাইরেক্ট শুধু রাট্টা মারাতে বলছি, তাহলে আমার কাছ থেকেও পড়ো না। এটা খুবই সত্যি কথা, কেমন? তাই আমি চেষ্টা করি ভাই একটু সময় লাগুক, কিন্তু অ্যাপ্রোচ যাতে বিল্ড হয়। এইভাবে নয়, আমি অঙ্ক শেখাচ্ছি, জাদু নয়, কেমন? নেক্সট ফরম্যাটে আমরা যাচ্ছি, ওকে। তো দেখো, একটু আমি হাই হয়ে গেছিলাম, মানে একটু রেগে গেছিলাম, কেননা অঙ্কের সাথে যে ফাজলামি মারে ভাই, সে যতই যাই হোক, যতই সম্মানীয় টিচার হোক, যতই পপুলার টিচার হোক, আমার ভাই সহ্য হয় না। তো ঠিক আছে, যাই হোক, ফিরে আসা যাক অঙ্কে, ওকে। এই ফরম্যাটটা তোমরা করো। এই ফরম্যাটটা যেটা আছে স্পেশাল ফরম্যাট, খুব ভালো করে একটু দেখো তো। কেন বলছি স্পেশাল? এটা দেখো, বাইরে কোয়াড্রেটিক, রুটের মধ্যে কোয়াড্রেটিক তোমার মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক নয়, কেননা এখানে লিনিয়ার টার্মটা মিসিং। কোয়াড্রেটিক, আমি মানছি কোয়াড্রেটিক, কিন্তু এটা আইডিয়াল কোয়াড্রেটিক টার্মের নয়, এটাকে একটা কোয়াড্রেটিকের স্পেশাল ভার্সন, যেখানে এক্সওয়ালা কোনো টার্ম নেই। অ্যাকচুয়াল কোয়াড্রেটিক যদি হতো, আমি বলতাম কি না কেমন দেখতে ছিল সেগুলো, ax² + bx + c, যেখানে a নট ইকুয়াল টু 0, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এটা একটু স্পেশাল, কেননা এখানে বিটা 0, তাই না? এখানে a = l আছে, বা তুমি এটাকেই ধরো যে c এর জায়গায় b আছে, আর b এর জায়গায় 0 আছে, আর a এর জায়গায় a আছে, ঠিক আছে। তাহলে ax² + 0x + b ফরম্যাটে, তাহলে এটা একটা স্পেশাল কাইন্ড অফ কোয়াড্রেটিক, রাইট? তাই জন্য একটু স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই যে স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন, সেটা কিভাবে করবে? আমি কি বললাম, রুটের মধ্যে যদি কিছু ফেসে থাকে, সেটাকে আমি z² ধরি, বাট এখানে সেই যে কিছুটা, সেটা একটা স্পেশাল কিছু, রাইট? তো তার জন্যে z² x² দিয়ে সাবস্টিটিউট করতে হবে, ঠিক আছে। কি সাবস্টিটিউশন? ax² + b যেটা আছে, শুধু z² দিয়ে সাবস্টিটিউট করতাম, বাট যেহেতু এটা একটা স্পেশাল জিনিস, তাই এই সাবস্টিটিউশন। এটা অনেকের মাথায় ঢুকবে না, অনেকে ভাববে যে কি আবার সাবস্টিটিউট করলাম, নতুন ভেরিয়েবল আনলাম, আবার এক্সট্রাকে রাখবো। হ্যাঁ রাখবো, কেননা এটা একটু এক্সপেরিমেন্টাল জিনিস, এটা একটু টাফ মানে খুব আনকমন সাবস্টিটিউশন। এবং এটা যার মাথা থেকে বেরিয়েছিল, তিনি কত মহান আমি সেটাই ভাবছি।
যে কিভাবে এই উদ্ভট সাবস্টিটিউশনটা ওনার মাথায় আসে, বাট গড লেভেল ভাই, গড লেভেল। ওকে, এই সাবস্টিটিউশনটা যেটা আছে এটা করে দেখি কি হয়। আচ্ছা, এর ডেরিভেটিভ করতে একটু সমস্যা হতে পারে, দেখে নিও ডেরিভেটিভটা। আচ্ছা, ডেরিভেটিভ করে কিভাবে না, এই যে বিষয়টা আছে এটাকে তুমি 2x বলতে পারো। এর ডেরিভেটিভ করলে কি হবে 2x, তাই না? তাহলে a টাইমস 2x, কোন ভেরিয়েবল এখানে x, তাই জন্য dx পাশে বসিয়ে দাও, 0 হয়ে যাবে। এটা ডেরিভেটিভ করতে হবে না, এটাকে কনস্ট্যান্ট রাখো, এটা ডেরিভেটিভ করো 2x dx। আচ্ছা, এবার এটাকে কনস্ট্যান্ট রাখো, z এর ডেরিভেটিভ করো 2z dz। ঠিক আছে, কোন ভেরিয়েবলের ডেরিভেটিভ করলে z এর, তাই জন্য z dz টা পাশে, x স্কয়ার মানে x এর ডেরিভেটিভ করলে তাই জন্য dx টা পাশে। এটা অ্যাকচুয়ালি স্পেশাল কাইন্ড অফ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা একটু জাস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যুক্ত করে করে ডেরিভেটিভ করছি আমি। তুমি নর্মাল ডেরিভেটিভও করতে পারতে, সেই আবার dx dz কে একসঙ্গে এনে আবার ওটাকে মার্জ করে দিতে হবে, একই ব্যাপার। তার মানে আমরা তো dx টাকে সাবস্টিটিউট করতে চাইবো, তাই না? তাই জন্য এরকম ভাবে আমরা করলাম। এবার দেখো তো 2 2 2 উড়ে যাবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি dx এর ভ্যালুটা কি হবে বলো তো? আচ্ছা, এক্সটাও যাবে এখান থেকে মনে হয়, হ্যাঁ এই এক্সটা যাবে, এই এক্সটা যাবে, এখান থেকে একটা এক্স যাবে। বাহ, অনেক কিছু তো সিম্পলিফাই হয়ে গেল। তাহলে দেখো তো এখানে a মাইনাস জেড স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, এখানে কি হবে এক্স জেড ডিজেড বাই, এখনো কিছু আসবে না, এক্স জেড ডিজেড বাই a মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, ব্যাস dx এর ভ্যালু এটা হবে। এবার অনেকে ভাববে যে দাদা dx টা তো আমি সরিয়ে দিলাম, তাহলে আমার তো শুধুমাত্র z আসার কথা, রাইট? কিন্তু এখানে দেখো z আর x ও আছে, dx এর বদলে z আর x ও আছে, তাহলে কি এটাকে zx পাইল হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? দেখো, ওই জন্যই আমি সাবস্টিটিউশনটাকে গড লেভেল বলছিলাম। কেন? এখানে দেখো কেসটা, তুমি কি করবে, ভিতরেরটা তো সাবস্টিটিউট হয়ে গেল, এবারে তোমার কাজ কি, এই যে এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ারটাকেও তো সাবস্টিটিউট করে। এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসছে? এক্স স্কোয়ারের ভ্যালু আসছে এক্স স্কোয়ার, আচ্ছা এ মাইনাস জেড স্কোয়ার, রাইট? এ মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস জেড স্কোয়ার মাইনাস বি, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে বলো তো? মাইনাস বি বাই এ মাইনাস জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো কেসটা কি হয়। এক্স স্কোয়ারটাকে সাবস্টিটিউট তুমি করবে এখানে, ওকে? আচ্ছা দেখো, ডিএক্স এর বদলে তুমি কি বসাবে? এক্স জেড ডিজেড বাই এ মাইনাস জেড স্কোয়ার। কেমন? বেশ, ডিভাইডেড বাই এল টাইমস বা মাইনাস বিএল বাই এ মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস এম। ঠিক আছে, ভালো করে দেখো অঙ্কটা এবারে। এটা হয়ে গেল আমাদের লিনিয়ার টার্মটা। আচ্ছা, এবার এটা কি হবে বলো তো? রুট এক্স জেড। কি হবে? রুট এক্স জেড। কেননা এটা যদি এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়, তো এটা রুটের মধ্যে, সরি রুটের মধ্যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে শুধু এক্স জেড, সরি হ্যাঁ, তো শুধু এক্স জেড হবে। দেখো তো ম্যাজিকটা, এই যে এক্স জেডটা আর এই উপরের এক্স জেডটা কেটে যাবে। ওয়াও, তাই না? খুব সুন্দর। এবার তুমি কি করবে, উপরে এ মাইনাস জেড স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে শুধু এখানে ডিজেড পড়ে থাকবে। নিচে যদি এ মাইনাস জেড স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এখানে শুধু মাইনাস বিএল প্লাস এম ইন্টু এ মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, সিম্পলিফাই করে এটাই আসবে। তো দেখো এবার কত সুন্দর। এবার আমাদের জাস্ট নিচে দেখো বি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, এম এ কনস্ট্যান্ট, শুধুমাত্র এখানে মাইনাস জেড স্কোয়ার আছে। সো এটার ডেরিভেটিভ আমরা খুব সহজে করতে পারবো, সরি ইন্টিগ্রেশন আমরা খুব সহজে করতে পারবো। তো দেখো এক্স জেডটা উড়ে গেল, নামে এখানে বসলো, কিন্তু এরা ক্ষণিকের মেহমান। ঠিক আছে, যেমন ধরো উৎসবের আনন্দ আমাদের মনে ক্ষণিকের জন্য থাকে, কিন্তু যেই উৎসবের মনে হচ্ছে যে আমরা ফ্রি, উৎসব আসলে আমরা মনে হবে যে আমাদের মনটা উড়ু উড়ু করছে, আমরা বেশ স্বাধীন, কিন্তু উৎসব যেই চলে যাচ্ছে আমরা কিন্তু আবার পড়াশোনায় ফিরছি, আমরা আবার সেই ডেইলি লাইফে মত্ত হয়ে যাচ্ছি, আবার সেই মোহমায়ার মধ্যে জড়িয়ে যাচ্ছি। অনেকটা এই সাবস্টিটিউশন সেরকম, দেখে মনে হচ্ছে এক্স জেড আছে, বাট একটু যদি মন দিয়ে দেখো ওটা নেই পরের স্টেপে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিষয়। এই সাবস্টিটিউশনটা যদি আমরা করি, আমাদের অঙ্কগুলো নেমে যাবে। স্পেশাল কোয়াড্রেটিক দেখে রাখবে, শুধুমাত্র কনস্ট্যান্টটা থাকবে এবং স্কোয়ারওয়ালা টার্ম থাকবে, শুধুমাত্র কনস্ট্যান্টটা থাকবে এবং স্কোয়ারওয়ালা টার্ম থাকবে। ওকে, চলো এটা করা যাক। অঙ্কটা খুব সহজ। সাবস্টিটিউশনটা কি হবে না, যেটা রুটের মধ্যে সেটাকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ধরবো। চলো এই অঙ্কটা করো, তোমরা করো আমার সাথে সাথে। লেট
এই জিনিসটা ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখানে আমার ডেরিভেটিভ করতে হবে, করেই নি, প্লাস 2x dx টাইমস জেড স্কোয়ার। ইয়া, তো 2x টা বাইরে কেটে যাবে, সবার মধ্যে 2x যেহেতু আছে, হ্যাঁ কেটে যাবে, তাহলে মাইনাস ডিএক্স ইকুয়াল টু, এখানে 2 কেটে যাবে তাহলে জেড ডিজেড, এখানে একটা x থাকবে তাহলে x জেড ডিজেড প্লাস 2x কেটে গেলে তাহলে জেড স্কোয়ার ডিজেড, ওকে, না না জেড স্কোয়ার ডিএক্স, হ্যাঁ ডিএক্স, ওকে। তাহলে এখানে কি হচ্ছে তোমার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু এক্স জেড ডিজেড, তাহলে সেটা আমাদের দেবে ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স জেড বাই জেড স্কোয়ার প্লাস 1, কারণ আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাই তো মাইনাসটা কমন নিলে কি হবে জেড স্কোয়ার প্লাস 1, ব্যাস এবার এটাকে একসঙ্গে নিচে ভাগ করে দিয়েছি আমি, দিয়ে এরকম আসছে। আচ্ছা, এবার এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত আসবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/1 প্লাস জেড স্কোয়ার, ব্যাস এই হচ্ছে আমাদের বিষয়। এবার অঙ্কটা হয়েই গেল, হেন্স ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস এক্স জেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে, আচ্ছা 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস জেড স্কোয়ার, আর এই জিনিসটা মানে কি এক্স জেড, এক্স জেড, তো এক্স জেড আর এক্স জেড কেটে যাবে, মাইনাসটা বাইরে চলে আসবে, জেড স্কোয়ার প্লাস 1 দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলে আমার কি থাকবে, উপরে শুধু ডিজেড থাকবে কারণ জেড স্কোয়ার প্লাস 1 তো কেটেই যাবে, আর এখানে কি থাকবে জেড স্কোয়ার প্লাস 1, দেখো জেড স্কোয়ার প্লাস 1 দিয়ে যদি আমি এখানে গুণ করি, গুণ করে যদি ভিতরে ঢোকাই তাহলে 1 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1, তার মানে এটা, আর এটার সাথে যদি আমি জেড স্কোয়ার প্লাস 1 গুণ করি তাহলে 1 থাকবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি জেড স্কোয়ার প্লাস 2 থাকবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি জেড স্কোয়ার প্লাস 2 আমি একবারে লিখে দিলাম, অর্থাৎ 2 মানে আমি এটাই লিখতে পারি √2 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো খুবই সুন্দর অঙ্কটা, আচ্ছা 1/a, এটা সূত্র কি হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেটা ইন্টিগ্রেশন করলে, সরি রুট ওভার না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কি হবে 1/a tan ইনভার্স x/a, এখানে a মানে √2, তাহলে 1/√2 tan ইনভার্স z/√2 প্লাস c, ঠিক আছে। z মানে কি হবে, z মানে হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে z এর ভ্যালুটা বসানোটা একটু চাপের আছে, করে নাও, তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের জে স্কোয়ারের ভ্যালু, তাহলে দুদিকে তুমি রুট চাপিয়ে দাও, দুদিকে রুট চাপালে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু জেড, তাই না, উপরে রুট চাপালে জাস্ট ওটা থাকবে, আর নিচে রুট চাপালে কি থাকবে, এক্স স্কোয়ারের রুট কেটে যাবে তো এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে জেড মানে ওটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স বা √2 এক্স, ব্যাস এই হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ, দেখে নাও ভুল থাকলে। আর এখানে তোমাদের মনে হয় এটা কট দিয়ে উত্তর আছে, সো ট্যান ইনভার্স আর কট ইনভার্সের একটা তোমার ফর্মুলা থাকবে, তোমার ওই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, যে ট্যান ইনভার্স আর কট ইনভার্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কাজে লাগালে তোমার এখানেও হয়ে যাবে, ঠিক আছে। সো এটা অ্যান্সার রাখলেও কোনো ভুল নেই, ঠিক আছে। ওকে এনিওয়েজ, অঙ্কটা হয়ে গেছে, অঙ্কটা বোঝা গেছে, তো ব্যাস বুঝলেই হবে, একটু ধরে ধরে আমি করাচ্ছি, কেননা এই যে আজকের যে ফরম্যাটগুলো, আগের দিনের ফরম্যাটগুলো অতটা কঠিন ছিল না, নর্মাল ছিল, আজকেরগুলো একটু আনকমন, তাই জন্যে একটু সময় নাও, একটু বোঝো, এই ভিডিওটা দেখার পরে আরেকবার একটু নিজেরা প্র্যাকটিস করো, যদি সেখানে গিয়ে আরেকবার প্র্যাকটিস করতে করতে অসুবিধা হয় তাহলে আবার ভিডিওটা দেখে নেবে, করলে দুবার দেখলে আশা করি এটা হয়ে যাবে, পুরো মাথার মধ্যে গেঁথে যাবে। তারপর একটু তোমাদের অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা ট্রাই করো, নিজেরা হয়ে যাবে, খুব সহজ সহজ অঙ্ক আছে, খুব একটা কঠিন নয়, হ্যাঁ ক্যালকুলেটিভ অঙ্ক একটু মাথা ঠান্ডা করে করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা নেক্সট ফরম্যাটে আমরা যাই, এটাই আমাদের প্রবাবলি লাস্ট ফরম্যাট, তারপরে আমাদের হয়ে যাবে সব। ওকে, তো আমাদের লাস্ট ফরম্যাট চলে এসছে, বাট এটা যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে একটু বলে দিই একটা জিনিস, সেটা বেসিক্যালি তোমাদের এক্স স্কোয়ার বি, এটাকে আমি ডেরিভেটিভ জেড স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করলাম, এবং এটাকে যখন ডেরিভেটিভ করলাম অনেকের মনে এটা কনফিউশনটা থাকতে পারে, তো আমি সেটাকে আরেকবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেটা ডেরিভেটিভ তোমরা কিভাবে করবে। দেখো নর্মাল যেভাবে ডেরিভেটিভ করে করো, এ 2x এক্স এর রেসপেক্টে করছো, আচ্ছা এখানে
জেড স্কোয়ার, এটা করলে 2x প্লাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট 2z dz বাই dx। এই ডেরিভেটিভটা তুমি করতে পারবে তো? আশা করি করতে পারবে। পারবে তো রে বাবা? হ্যাঁ। কি করলাম আমি এখানে বেসিক্যালি আরেকবার দেখো, এটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x, এক্স এর রেসপেক্টে করছি আমি, ভালো কথা। আচ্ছা, এবার এখানে ডেরিভেটিভটা কি করে করবে? জেড স্কোয়ারটাকে ইউ ধরো, এক্স স্কোয়ারটাকে ভি ধরো, তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভের সূত্র কি হয়? ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ বা ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ প্লাস যেটা আগে ডেরিভেটিভ করেছো সেটাকে কনস্ট্যান্ট রেখে অন্যটার ডেরিভেটিভ, এইটুকুই তো। আচ্ছা, এই ডেরিভেটিভটা খুব সহজ, জেড স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রেখেছি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 2x হবে, ওকে, প্লাস এবার এক্স স্কোয়ারের কনস্ট্যান্ট রাখার পালা, এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ইনটু জেড স্কোয়ারের ডেরিভেটিভ। জেড স্কোয়ারটাকে তুমি জাস্ট জেডটাকে এক্স ভেবে নাও, তাহলে জেড স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় সেই ক্ষেত্রে? 2z হবে, কেননা জেডটাকে আমি এক্স ভাবছি, তাই 2z করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার জেডটা তো এক্স ছিল না, তাই চেন রুল কি বলে? যেটা এক্স ছিল না তুমি জোর করে এক্স ধরেছো, তার ডেরিভেটিভটা আবার করো, করে গুণ করে দাও, ব্যাস জেডের ডেরিভেটিভ করে দিলাম। জেডের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডিজেড বাই ডিএক্স, খুব সহজ, ধরে ধরে বোঝালাম। এবারে কিছুই না, জাস্ট তুমি ডিএক্স দিয়ে গুণ করে দাও। ডিএক্স দিয়ে গুণ করা যায় না বেসিক্যালি, এটা গুণ বলে না, বাট ঠিক আছে, আমি আপাতত তোমাদের সুবিধার্থে সহজ করে বলছি হচ্ছে গুণ করে দিলে a times 2x dx equal to z square times 2x dx plus x square 2z dz, dxটা উড়ে যাবে, রাইট? আমি তো এটাই লিখছিলাম ডিরেক্ট, বোঝা গেছে? কুল, ওকে, স্মাইল। চলো এবার আমরা এই অঙ্কটা ফিরে আসি, চলো। হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে একটু বলি, এর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমি লিখছি। এটা মনে হয় আমাদের 4 নম্বর, মোস্ট প্রবাবলি, 4 নম্বর অঙ্ক। এক্সাম্পলটা কি ছিল? x minus 1 হোল কিউব x minus 3 হোল স্কোয়ার, x minus 1 এর হোল কিউব আর x minus 3 এর হোল স্কোয়ার, একবার মিলিয়ে নিই। এটাই ছিল অঙ্কটার এক্সাম্পলটা দেখো এবং অঙ্কটার ফরম্যাটটা দেখো। এই ধরনের অঙ্কগুলোকে তুমি ক্লাসিফাই করতে পারবে, এই ফরম্যাট দিয়ে ক্লাসিফাই করতে পারবে, ডিরেক্ট একটা সাবস্টিটিউশন তোমরা ইউজ করতে পারবে। কেমন? দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে টার্মটা x মাইনাস 1 আছে, হতে পারে এটা x প্লাস 1 থাকতে পারতো, তখন তোমরা কি করতে? x মাইনাস অফ মাইনাস 1 করে নিতে, কুল, কোনো ব্যাপার না। সিমিলারলি এখানেও তাই করতে পারতে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাই সুবিধার্থে আমরা মাইনাস দিয়েই করছি, কারণ সাবস্টিটিউশনটা মাইনাস দিয়েই করা, ঠিক আছে, বোঝা গেল? তখন এখানে a এর ভ্যালুটা মাইনাস 1 হয়ে যেত, অসুবিধার কিছু নেই, a b মাইনাস 1 প্লাস 1 যাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই ফরম্যাটে থাকলে অ্যাপ্রোচটা আমি কি নেব? দেখো, একটা জিনিস মনে রাখবে, এম আর এন এর মধ্যে তুমি উইদাউট লস অফ জেনারেলিটি এমটাকে তুমি বড় ধরে নাও, এনটা বড় হতে পারতো, বাট কোনো সমস্যা নেই, যেটা বড় সেটাকে তুমি এম ধরে নাও, কেমন? আচ্ছা, তাহলে এমটা বড় আমি ধরলাম, তো ঠিক আছে, তাহলে এখানে এমটা কোনটা? কিউব, ঠিক আছে, বেশ। তাহলে এক্স মাইনাস এ বলতে এটা, এক্স মাইনাস বি বলতে এটা, এটুকু ক্লিয়ার? ওকে। এবার দেখো, যেটা বড় সেটাকে সাবস্টিটিউট করো, কি দিয়ে করো? ছোটটা দিয়ে সাবস্টিটিউট করো। বলবে এ কি রে বাবা, এটা আবার কিভাবে সম্ভব? ছোটটার সাথে একটা জেড গুণ করে, এবার সম্ভব। এবার বড়টাকে ছোটটা দিয়ে সাবস্টিটিউট করো, ব্যাস। তার মানে আমি আলটিমেটলি করলাম কি, এই যে রেশিওটা আছে, এই রেশিওটাকে আমি জেড ধরলাম, বোঝা গেল? ক্লিয়ার? কমেন্টে লেখো ইয়েস, ক্লিয়ার। বেশ, খুব ইন্টারেস্টিং সাবস্টিটিউশন কিন্তু এটা। আচ্ছা, তাহলে আমি এটাই করে নিতে পারি, অসুবিধা নেই, এইভাবে করতে পারি, বেশ। তো এইভাবে যদি আমি করি, এখান থেকে আমাদের ডিএক্স এর ভ্যালু বের করতে হবে, আমাদের বাকি ভ্যালু যা যা আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে, কেমন? বেশ, তো এবারে আমরা এখান থেকে ডিএক্স এর ভ্যালুটা বের করব। কিভাবে করব? একদম সিম্পল, এই যে করেছিলাম যেভাবে সেইভাবে। দেখো, এটাকে জাস্ট ডেরিভেটিভ করে দাও, ডিএক্স হবে। আচ্ছা, এটা কনস্ট্যান্ট রাখো, এটা ডেরিভেটিভ করো, আবার এটা কনস্ট্যান্ট রাখো, এটা ডেরিভেটিভ করো, খুবই সহজ। বেশ, এবার ডিএক্সটা কোনটা? 1 মাইনাস জেড ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি ডিজেড। আচ্ছা আচ্ছা, তাহলে ডিএক্সটা কি হয়ে যাবে? এক্স মাইনাস বি বাই 1 মাইনাস জেড,
এক্স মাইনাস বি বাই ওয়ান মাইনাস জেড ডিজেড। এবার তো তুমি বলবে যে দাদা তাহলে এখানে জেড দিয়ে তো সাবস্টিটিউট করেছি, আবার কেন এক্স ঢুকে গেল? কেননা এটা আবার কাটাকুটি হবে বাবু, দাঁড়াও রুকো যারা, সাবার করো। আচ্ছা, তো হলো, বোঝা গেল এই অবধি? বেশ বেশ। আচ্ছা এবার দেখো, হ্যাঁ আমাদের কি কি হলো এখন এই অবধি সেটা একটু দেখে নাও। আমাদের হলো কি, এক্স মাইনাস এ যেটা সেটাকে আমরা এইভাবে সাবস্টিটিউট করলাম। বেশ, তাহলে আমাদের জেড এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন যেটা আছে সেটা 1 2 3 মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। কেমন? এক্স এর ভ্যালুটা কি হবে বলো তো এখান থেকে? এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড এক্স মাইনাস জেড বি। কেমন? আচ্ছা খুব ভালো করে দেখো, এক্স বলা টার্মকে এদিকে আনো, তাহলে এক্স মাইনাস জেড এক্স ইকুয়াল টু এটা ওদিকে গেলে এ মাইনাস জেড বি বাই ওয়ান মাইনাস জেড থাকবে, এক্সটা কমন নিলে। আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে এ মাইনাস জেড বি বাই ওয়ান মাইনাস জেড। দেখো এক্স এর ভ্যালু এটা এলো। এবার কি করতে হবে, এবার তুমি ডিরেক্টলি এই জিনিসটাকে বসিয়ে দাও এখানে। তাহলে দেখো এক্স মাইনাস বি এখানে কেটে যাবে, একটা এন খানা থাকবে এক্স মাইনাস বি, বাট একটা কেটে যাবে। কেমন? ওকে আচ্ছা, কেটে গেলে আর এবার এখান থেকে বেসিক্যালি এটা মানে জেড ইন্টু এক্স মাইনাস বি, তাহলে যেটা কেটে যাচ্ছিল সেটাই আবার এখানে জুড়ে যাবে। বা তুমি বলতে পারো যে এই এক্স মাইনাস এ এর বদলে জেড টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি টু দি পাওয়ার এম, সেখান থেকে এম খানা গিয়ে এখানে জুড়ে যাবে। ওকে বেশ, এবার এইভাবে করতে করতে একটাই শুধুমাত্র এক্স ওয়ালা টার্ম থাকবে, সেই এক্স এর বদলে আমরা এই জিনিসটা বসিয়ে দেবো, দিলে পুরোটাই জেড দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। যেটা আমি মুখে বললাম সেটা তোমরা বুঝতে পারোনি, আমি 100% শিওর 20% মাথায় ঢুকেছি, বাকি 80% এই অঙ্কের মাধ্যমে মাথায় ঢুকবে। দেখো পুরো ডিরেক্ট সাবস্টিটিউট করবো, ঠিক আছে। রুলটা কি, কোনটা বড় এটা, তাহলে আমরা সেটাকেই সাবস্টিটিউট করব কি দিয়ে, না জেড ইন্টু এক্স মাইনাস থ্রি দিয়ে। এবার এটাকে ডেরিভেটিভ করো, ডিজেড ডিএক্স ইকুয়াল টু ডিজেড টাইমস এটা প্লাস এটা ডেরিভেটিভ জেড জেড কনস্ট্যান্ট ডিএক্স ইয়া। ওকে তাহলে এবার এটা আসবে এদিকে, তাহলে 1 মাইনাস জেড কমন গেলে এক্স মাইনাস থ্রি ডিজেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি আসছে, এক্স মাইনাস থ্রি বাই 1 মাইনাস জেড ডিজেড। ওকে ব্যাস, এবার আমরা কাজ শেষ আমাদের। এবার জাস্ট এক্স এর একটা ভ্যালু তুমি বের করে নাও, আমি এটা মুছলাম একটু, আশা করি এটা তোমাদের বোঝা হয়ে গেছে। এটা খুব সহজ, এটা আমি কেন বলো তো আরেকবার বোঝালাম, কেননা এই সেম জিনিসটা না এই অঙ্কটাতেও কাজ হচ্ছে, তাই জন্য আমি আরেকবার বুঝিয়ে দিলাম, যদি বাই চান্স কারণ কেউ না বুঝে থাকে। আর এমন তো হতে পারে না যে আমার ক্লাস করবে তারপরেও তোমার ডাউট থাকবে, এটা হতে পারে না। আমি চেষ্টা করি যে আমার ক্লাসে ম্যাক্সিমাম পড়াটা করিয়ে দেবার, বাকি বাড়িতে তুমি 20 মিনিট বই না দেখলে সেটা তো আর মনে থাকবে না, তাই না? চলো একটু বইটা দেখতে হবে। আচ্ছা এটা হলো, মন দিয়ে দেখো এবার কি করছি, জাস্ট এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করো। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড এক্স মাইনাস থ্রি জেড। আচ্ছা তাহলে এক্স মাইনাস জেড এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস থ্রি জেড, ওয়ান মাইনাস জেড, এক্সটা কমন নেবো আমি, এবং ওয়ান মাইনাস থ্রি জেড। আচ্ছা এক্স এর ভ্যালুটা কি আসবে, ওয়ান মাইনাস থ্রি জেড বাই ওয়ান মাইনাস জেড। ওকে বেশ, এবার আমাদের অঙ্ক ডান। হেন্স আমাদের ইন্টিগ্রালটা কি হবে, ডিএক্স এর বদলে আমরা কি বসাবো, এক্স মাইনাস থ্রি ডিজেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড, ঠিক আছে। ডিএক্স এর ভ্যালু বসালাম। আচ্ছা এক্স মাইনাস ওয়ানের বদলে আমরা কি লিখেছিলাম এই জিনিসটা, তাহলে এটার হোল কিউব মানে কি, দুদিকে হোল কিউব হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস থ্রি হোল কিউব, বোঝা যাচ্ছে? বেশ, এবার এই জিনিসটা আমাদের অ্যাজ ইট ইজ থাক, এই মুহূর্তে অ্যাজ ইট ইজ থাক। ওই উৎসব পার্বণ আনন্দ পড়াশোনা যেটা আমি এক্সাম্পল দিলাম, সেই এখন উৎসব পালন হচ্ছে, এখন উৎসব পালন করুক, পরে গিয়ে পড়াশোনার মধ্যে টেনে বসাবো। ওকে চলো তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের উপরে ডিজেড ওয়ান মাইনাস জেড, হ্যাঁ ওয়ান মাইনাস জেড জেড কিউব। এবার কি হচ্ছে দেখো তো আলটিমেটলি থ্রি আর টু মানে পাঁচখানা এক্স মাইনাস থ্রি আছে, আর উপরে একটা আছে, তাহলে এখানে একটু এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার ফাইভ, আর যেহেতু একটা উপরে আছে তো একটা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর হবে, ঠিক আছে। পাঁচটা ছিল প্রত্যেক একটা কেটে যাবে। ওকে এবার আমাদের কি হচ্ছে দেখো তো, এখানটা হচ্ছে কি না অনেকটা বড় হয়ে গেল রে বাবা, ওয়ান মাইনাস জেড জেড কিউব, আর এখানটায় এই জায়গাটা হবে ওয়ান মাইনাস থ্রি জেড, এক্স এর জায়গায় ওয়ান মাইনাস থ্রি জেড
ডিভাইডেড বাই 1 মাইনাস জেড মাইনাস 3 তার হোল টু দি পাওয়ার 4। বোঝা গেল? এবার দেখো তো ম্যাজিক, সব জেড চলে এলো, এক্স তো চলেই গেল, তাই না? পার্বণ শেষ, এবার পড়াশোনায় ফেরো। আচ্ছা, তাহলে ডিজেড বাই এটা 1 মাইনাস জেড জেড কিউব। এবার জাস্ট এর ভিতরেটাকে এটাকে এলসিএম করো বা লসাগু করো, 1 মাইনাস জেড লসাগু হবে, তাহলে 1 মাইনাস 3 জেড। আচ্ছা আমি একটু না এটাকে বড় করে লিখি, তোমরা হয়তো বুঝতে পারছো না, একটু বড় করে লিখি। আসলে কি বলো তো, এই পড়া মানে ক্যামেরায় পড়ালে এটাই হয়, অফলাইন না থাকলে এই সমস্যা। তুমি কি বুঝতে পারছো আমি কি লিখছি, এটা একটা ল্যাক অফ কমিউনিকেশন হয়ে যায়। আচ্ছা যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, 1 মাইনাস 3 জেড, আচ্ছা মাইনাস 3 প্লাস 3 জেড হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, ঠিক লিখেছি আই গেস। হ্যাঁ ঠিক লিখেছি। এখানে দেখো, এখানে কি কি ছিল, 1 মাইনাস জেড ছিল, আর এদিকে 1 মাইনাস 3 জেড ছিল, মাইনাস অফ 3 জেড। ওকে ভেরি গুড, হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। এবার এবার কি করতে হবে, এবার খুব সহজ। এইবার দেখো সাবস্টিটিউশনের ম্যাজিকটা এইখানে কাজ করবে, মাইনাস 3 জেড আর প্লাস 3 জেড কেটে যাবে, ব্যাস। এইটা যেই কেটে গেল আমাদের চিন্তা মুক্ত হয়ে গেলাম আমরা। এবার কি করতে হবে দেখো, এর পরের লাইনে হবে ডিজেড বাই, এটা দেখো 1 মাইনাস জেড আছে, জেড কিউব আছে, জেড কিউব আছে, 1 মাইনাস জেডও আছে, মাইনাস 3 প্লাস 1 তার মানে মাইনাস 2। আচ্ছা মাইনাস 2 টু দি পাওয়ার 4 তার মানে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 4, যেটা হবে আমাদের 16। তো উপরে আমাদের থাকবে 16, তাই না? আচ্ছা, আর নিচে থাকবে 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4, জেড হোল টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো তো, 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4 নিচে থাকা মানে উপরে চলে যাবে, মানে হরেরও হরে আছে, তার মানে আলটিমেটলি ওটা লবে চলে যাবে, তাই না? তাহলে এখানে 4খানা আছে আর নিচে একখানা কেটে গিয়ে 1 মাইনাস জেড কিউব হয়ে যাবে ডিভাইডেড বাই কিউব। ঠিক আছে, আচ্ছা আর কি, আর যে 16টা যেটা ছিল সেটা আমরা বাইরে বের করে নিতে পারি, 1/16 ডিজেড। কেমন, একদম খুব সিম্পল একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবারে যদি না করতে পারো আর কি বলতে পারো, তো হয়ে যাবে, তাই না? ইজি। এবার চলো তাও করে দিই। ওকে ওকে, এটাকে সহজে আমরা কম্বাইন করতে পারতাম, এইভাবেও লিখতে পারি আমরা 1 মাইনাস 1/z মাইনাস 1 তার হোল কিউব ডিজেড। কেন বলো তো, এর মাথায় 3 আছে, এর মাথায় 3 আছে, দেখো এ কিউব বাই বি কিউব, সেটাকে তোমরা কি লিখতে পারো, এ বাই বি এর হোল কিউব লিখতে পারো, তো তেমনই করেছি। আচ্ছা 1 মাইনাস জেড বাই জেড করলে কি হবে, 1 মাইনাস জেড বাই জেড করলে কি হবে, এটার হোল কিউব ছিল, তাহলে আলটিমেটলি এই জেডটা মাইনাসের রেসপেক্টে ভেঙে যাবে, তাহলে 1 মাইনাস 1 বাই জেড মাইনাস জেড বাই জেড মানে 1, এটা কিউব, তাহলে 1 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 হোল কিউব। এবার 1/16 এখানে থাকবে। এবার দেখো এ কিউ এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না? তো এ কিউব মাইনাস 3a স্কোয়ার 3/z স্কোয়ার, হ্যাঁ মাইনাস 3a স্কোয়ার বি মানে 1 তা থাক, প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, জাস্ট এই মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা নিজেরা লাগিয়ে দাও, অসুবিধা নেই। ওকে, তো 1/16 এখানে থাকবে। আর আমি যদি এটাকে লিখি এইভাবে, জেড টু দি পাওয়ার মাইনাস 4, ইয়া হ্যাঁ জেড টু দি পাওয়ার মাইনাস 4 ডিজেড মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড প্লাস, ভালো করে দেখো এখানে 3 হ্যাঁ ডিজেড বাই জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড। হয়ে গেল, অঙ্ক শেষ। জেড এর মানে আমরা বসি, হ্যাঁ ব্যাস, আর কিছু নেই এখানে। তো 1/16 এখানে থাকবে, তোমরা কি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি? হ্যাঁ দেখতে পাচ্ছ। তো এক্স জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি হবে, হ্যাঁ এটা মানে মাইনাস 4 প্লাস 1 তার মানে বেসিক্যালি মাইনাস 3, ইয়া ডিভাইডেড বাই মাইনাস 4 প্লাস 1
-3, ঠিক আছে? ব্যাস, একটু ক্যালকুলেশন মিস্টেক আমার হলেও হতে পারে, তোমরা একটু ঠিক করে নেবে যদি হয়। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে 3, আর এখানে কি হবে -1, তার মানে মাইনাস মাইনাস প্লাস 3/z, আই গেস। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার এইটা কি হবে, +3 ln mod z -z প্লাস c। অঙ্কটা হয়ে গেল। এবার দেখো z এর জায়গায় তোমরা কি বসাবে, z এর জায়গায় তোমরা বসাবে x-1/x-3, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা সাবস্টিটিউট করে অঙ্কটা কমপ্লিট করবে, ঠিক আছে? পারবে তো? আশা করি পারবে। কি হবে এখানটায়, আচ্ছা 1/-1/3 থাক, x-1/x-3, তাই তো, x-1/x-3 হোল টু দি পাওয়ার -3, ঠিক আছে, প্লাস 3x-1। আচ্ছা, এটা আমি উল্টে দিলাম কেননা 1/z আছে, তাহলে উল্টে যাবে জিনিসটা, z এর ভ্যালু যা হবে 1/z এর তার উল্টো ভ্যালুটা হবে, তাহলে x-1/x-3 ছিল, তো x-3/x-1 হয়ে যাবে, প্লাস 3 ln mod x-3/x-1 মাইনাস x-3/x-1, ঠিক আছে, প্লাস c, ঠিক আছে? একটু হিজিবিজি হয়ে গেল, ছোট হয়ে গেল, তোমরা একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? ওকে, তো অঙ্কটা আমি ফাইনালি কমপ্লিট করলাম, আমি ECW দিয়ে ছেড়ে দিলাম না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ফিল প্রাউড অ্যাবাউট মাই সেলফ। ওকে, যাই হোক, তোমরা ভালো করে এই ফরম্যাটগুলো প্র্যাকটিস করবে। দেখো, এটা আমি এমনি ইচ্ছা করে সময় নিলাম, কারণ এখানে আমি ক্যালকুলেশন করেছি। ফরম্যাট তো তোমাদের এই অবধি ডান হয়ে গেছিল, কোন অবধি না, এই অবধি, এই অবধি আমাদের শেষ হয়ে গেছিল, নাকি এই অবধি, এই অবধি আমাদের শেষ হয়ে গেছিল। বাকি এটা তো ক্যালকুলেশন, এটা তো কঠিন থাকলেও লাগলেও কোনো কঠিন লাগানোর জায়গা নেই, কারণ এটা ক্যালকুলেশন। ওকে, ব্যাস, তো এই ফরম্যাটটা আমরা খুব সুন্দর করে আত্মস্থ করবো। এরপরে আর একটা অঙ্ক আছে, অঙ্কটা তোমরা করবে, দেখি তোমরা কেমন অঙ্ক করতে শিখেছো। চলো বন্ধু, এটা করো, দেখি তোমরা কেমন কি শিখেছো। তো অঙ্কটা দেখতেই পাচ্ছ কি দেওয়া আছে, dx বাই এখানে x⁻n+1 দেওয়া আছে। আমি সাইডে দাঁড়াচ্ছি, তোমরা করো, দেখি কেমন পারছো। যদি না করতে পারো, লাঠি বেটা করবো আমি। আচ্ছা, আমিও নিজের মতো এটাকে করার চেষ্টা করি, তোমরাও করো, আমার সলিউশনটা দেখো না, ঠিক আছে? ওকে, করো। হলো? হলে বলবে। আমার তো হয়েই গেল। तुम लोगों का हुआ क्या? চলো, যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে আমি আমার সলিউশনটা রিভিল করে দেবো। চলো, আমারও হয়ে গেছে, তোমাদের আশা করি হয়ে গেছে। সলিউশনটা একবার রিভিল করার সময় কি করছো, যারা পারলে না
ঠিক আছে, কোনো ব্যাপার না, হতা হ্যাঁ, লাইফ চলতা হ্যাঁ, ঠিক আছে। যারা পারলে না তারা দেখে নাও, পরের বারে যেন ঠিক হয় অন্তত। প্রথমেই এসে তুমি যে করে দেবে এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। রিল্যাক্স, মন খারাপ করো না, আমি তো এমনি মজা করে বললাম। আর যারা পারলে তারাও আর একবার দেখে নাও যে এরম ভাবে করলে কিনা। চলো, অঙ্কটা কি অঙ্ক? এটা খুব সুন্দর অঙ্ক, এটা তোমাদের 2 নম্বরের কোশ্চেনে দিতে পারে, 3 নম্বরের কোশ্চেনে দিতে পারে অঙ্কটা, ভালো অঙ্ক। আচ্ছা, এখানে একটা স্পেশাল সাবস্টিটিউশন করতে হবে। কি সাবস্টিটিউশন? না দেখো, আনকমন টার্ম কোনটা? x⁻n+1, এটাকে সাবস্টিটিউট তুমি করে দেখো কি হয়। x⁻n+1 কে আমি z ধরেছি, তাহলে এবার ডেরিভেটিভ করে দাও, n × x⁻n−1 dx = dz। তাহলে dx টা এখানে পাচ্ছি, আর এখানে 1/n dx/n−1 পাচ্ছি। আচ্ছা, x⁻n যদি এটাকে আমি করে দিই, তাহলে আমরা z−1 দিয়ে সাবস্টিটিউট করতে পারবো, কেননা x⁻n মানে কি z−1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি জোর করে একটা x দিয়ে এখানে ভাগ করলাম, তাহলে এটাকে x⁻n করে দিলাম। এখানে ভাগ করলাম মানে এখানেও ভাগ করতে হবে। করার পরে আমি দেখলাম, আচ্ছা এখানে তো খুব সুন্দর একটা জিনিস চলে এলো, dx/x। এখানেও তো রয়েছে dx/x। ওয়াও, মানে আমে দুধে মিলে গেল, ঠিক আছে। তাহলে 1/n dz/x⁻n, x⁻n এর জায়গায় z−1 লিখে দিলাম, ব্যাস এটুকু আমাদের ডান। এবং এপারটা অটোমেটিক্যালি আমাদের এখানে ফিট হয়ে গেল। আমি আগের দিন একটা কথা বলেছিলাম 5 নম্বর ভিডিওতে, তুমি শুধু একটা স্টেপ নাও, উপরওয়ালা তোমার জন্য বাকি স্টেপ গুছিয়ে রেখেছে, ঠিক আছে। চলো, তাহলে এবার এখানে তুমি কি বসাতে পারবে? dx/x মানে কি 1/n dz/z−1, dx/x 1/n dz/z−1। আর এই জিনিসটা তো তুমি সাবস্টিটিউটই করেছো z দিয়ে, তো x⁻n+1 মানে z, ব্যাস। তো আবার 1/n টাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, তারপরে কি হবে? ইন্টিগ্রেশন dz/z−1 আর z। এটা দুটো লিনিয়ার টার্ম। আমি একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম, যখনই দুটো লিনিয়ার টার্ম এমন থাকবে যে তাদের বিয়োগফলটা কি হবে, একটা কনস্ট্যান্ট হবে -1, ঠিক আছে। অথবা তুমি যদি z থেকে z−1 কে বিয়োগ করো, সেটা একটা কনস্ট্যান্ট হবে, কি হবে? +1 বা শুধু 1, ঠিক আছে। তো এই ধরনের যখন থাকবে, দুটো লিনিয়ার টার্ম গুণ হয়ে থাকবে, তাদেরকে আমরা কি করব না, উপরে ডিফারেন্সটা লিখে দেবো। উপরে z−z−1 মানে কি, z−z−1 মানে কি 1, তো উপরে 1 আছে, কিছু নেই মানে, তো সেই 1 এর বদলে আমি এইটা লিখে দেবো, কেমন? এবার এটা করার পরে এই যে মাইনাসটা, তার রেসপেক্টে আমি এই ডিনোমিনেটর বা হরটাকে ভেঙে দেবো। তাহলে z এই জিনিসটা, তাহলে z কেটে গেলে শুধু z−1 থাকবে, মাইনাস z−1 এই জিনিসটা, তাহলে z−1 কেটে গেলে শুধু z থাকবে। আচ্ছা, এবার তুমি z−1টাকে যদি তুমি u ধরতে পারতে, u ধরলে তাহলে dz = du হতো। তাহলে এখানে তোমার du/u হতো আলটিমেটলি, আর সেটা করলে আমাদের ইন্টিগ্রেশন করলে log mod u হতো, সেটা মানে অ্যাকচুয়ালি আমাদের z−1, তাই না? তো আমি আলটিমেটলি এখান থেকে আমি এটা ডাইরেক্ট করে দিলাম, এর ইন্টিগ্রেশন করলে log of z−1 হবে, ঠিক আছে। এখানে প্লাস c হতো, তো এর জন্য একটা +c1, এর জন্য একটা +c2 হতো, তো আমি c করে দিয়েছি কম্বাইন করে। আচ্ছা, log a - log b, সেটা কি হবে? log a/b হবে, তাহলে log a/b করে দিয়েছি। আচ্ছা, তাহলে 1/n বাইরে যেমন আছে তেমন থাক। যে log z−1 মানে কি, z−1 মানে কি x⁻n না, দেখো z−1 মানে x⁻n। আচ্ছা, z মানে কি x⁻n+1, x⁻n+1 আমি বসিয়ে দিয়েছি। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অঙ্কটা আমাদের ডান হয়ে গেল, কেমন? তো এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। আর আজকে আমি যে কটা অঙ্ক দেখালাম, টাইম টেকিং অঙ্ক, কিন্তু ভালো ভালো অঙ্ক, একটু আনকমন অঙ্ক। এই আনকমন অ্যাপ্রোচ বিল্ড করলে কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের হেল্প হবে, ঠিক আছে, অনেকটাই হেল্প হবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, 2-3 বার প্র্যাকটিস করে নাও, কনসেপ্টগুলো দেখে নাও, আর অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করে নাও। আজকে তোমাদের অফিসিয়ালি মেথড অফ সাবস্টিটিউশন শেষ। যদি এরপরে কোনো অঙ্ক বেঁচে থাকে, অনেক অঙ্ক বেঁচে আছে তোমাদের অনুশীলনীতে, তাহলে ভাববে সেগুলো আমি HW দিয়েছি, আর সেগুলো করার মতন ক্ষমতা তোমার মধ্যে তৈরি হয়ে গেছে যদি তুমি ভালো করে এই ক্লাসগুলো করে থাকো। যদি ক্লাসগুলো করার পরেও না পারো, তাহলে বুঝতে হবে তোমাদের কনসেপ্টে একটু ঘাটতি আছে। কনসেপ্টটা ভালো করে আবার ভিডিওগুলো দেখে নেবে, অথবা এসএনদে বইটা একটু পড়ে নেবে। ভিডিওগুলো একবার দেখার পরে এসএনদে বইটা পড়বে, দেখবে অ্যাপ্রোচগুলো তোমাদের বিল্ড হতে থাকবে। আমি যা যা বলেছি সেগুলোই বইয়ে লেখা আছে, আমি এক্সট্রা কিছু বলিনি। আমি ML আগারওয়াল আর RD শর্মা এই কোর্সটাতে আমি ফলো করিনি, অন্যান্য কোর্সগুলোতে আমি করি, যেমন কন্টিনিউটিতে করেছিলাম, 11-এর জটিল রাশিতে করেছিলাম। এই ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের পার্টিকুলারলি আমি করিনি সেই বইটা ফলো, ঠিক আছে। আচ্ছা, শুধু এসএনদে ফলো করেছি। তো তোমরা এসএনদে ভালো করে পড়বে, অথবা যার কাছে সাঁতরার বই আছে সাঁতরা পড়বে, ঠিক আছে। পারুল প্রকাশনীর বই পড়বে না, একদম ফালতু বই।
ঠিক আছে, বা অন্যান্য কোনো বই যেগুলো আনরিকগনাইজড সেগুলো পড়বে না। সাঁতরা এসএনদে, এবং এসএনদে থেকে যেহেতু পড়িয়েছি তাই এসএনদে থাকলে বেশি ভালো হয়, সাঁতরা হলেও কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, তো সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে করছো যেগুলো আমি বাদ রেখেছি, করার পরে আমাকে কমেন্টে জানাবে। এরপর থেকে আমাদের অফিসিয়ালি বাই পার্টস শুরু হয়ে যাবে, ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকল, সেটা আমাদের শুরু হয়ে যাবে, কেমন? আর যেগুলো তোমরা পাচ্ছ না একটা ভালো করে লিস্ট বানাবে, সেই লিস্টটা আমাদের একটা গ্রুপ আছে, ইয়া ম্যাথ ইজ বিউটিফুল, সেই গ্রুপে তোমরা পাঠাবে, বন্ধুরা একে অপরের হেল্প করার মাধ্যমে সেই অঙ্কগুলো সলিউশন হয়ে যাবে। হয়তো 5-10টা হয়তো তোমাদের আটকাবে গোটা চ্যাপ্টার জুড়ে, সেই 5-10টা অঙ্ক তোমরা বন্ধুদের সাথে আলোচনা করলে সলভ হয়ে যাবে, ঠিক আছে? যদিও বা না হয় একটা স্পেশাল আমি ওয়ান শট ভিডিও বানাবো যেখানে তোমাদের এই ডাউটগুলোকে নিয়ে একটা ভিডিও বানাবো, সেটা 1 মাস 1.5 মাস পরে, অসুবিধা নেই। তবে এখন তোমরা বাই পার্টস শেখো আর প্যারালালি অঙ্কগুলো করতে থাকো, ঠিক আছে? এইভাবে করলে তোমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। আর যখনই আমাদের বাই পার্টসটা শেষ হয়ে যাচ্ছে তখনই তোমরা কি করবে, আমার চ্যানেল থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি পড়িয়েছি খুব সুন্দর করে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিও দেখা শুরু করে দেবে। আর প্যারালালি ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফাংশন আর বাই পার্শিয়াল ফ্র্যাকশন, এই দুটো চ্যাপ্টার প্যারালালি করবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে সাথে, সিলেবাসটাও এগিয়ে যাবে এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনও তোমরা দেখবে করতে পারছো। একটা দুটো ইন্টিগ্রেশন আটকাবে, সেগুলো খুব কঠিন কঠিন ইন্টিগ্রেশনগুলো আটকাবে, সহজগুলো আটকাবে না, ঠিক আছে? বাই পার্ট শেষ হয়ে গেলেই ডিফারেনশিয়াল ইকুয়েশন করবে, আর প্যারালালি ওগুলো প্র্যাকটিস করতে থাকবে, স্পেশাল ফাংশনের আর বাই পার্টসের ইন্টিগ্রেশন। কেমন, বোঝা গেছে? ফুল স্ট্র্যাটেজি ডান, আর কোনো সংশয় নেই মনে? এবার তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, কথা দাও, কমেন্ট করে জানাও যে হ্যাঁ দাদা পড়বো এবার থেকে, অনেক হয়ে গেছে আর নয়, এবার একটা ভালো রেজাল্ট আমাদের করতে হবে, তা নইলে তো আর কেউ পাত্তাই দেবে না, তাই না? তুমি যদি একটা ভালো কিছু করতে চাও জীবনে, তাহলে সেই মতো করে তো তোমাকে খাটতে হবে না, শুধু ইচ্ছা থাকলে হবে না, সেই ডিরেকশনে তোমাকে পরিশ্রম করতে হবে, তবেই তুমি একটা কিছু পাবে, ঠিক আছে? ডোন্ট উইশ ফর ইট, ওয়ার্ক ফর ইট। কেমন? চলো আজকের জন্য এটুকুই। তোমাদের এন্ড স্ক্রিনে একটা প্লেলিস্ট আছে ক্লাস 12 ম্যাথের, যা যা ক্লাসেস আমি দিচ্ছি সেগুলো ওই প্লেলিস্টে থাকবে, সেটা তোমরা সেভ করে নেবে। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।